2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম ও আমার পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শামিউল হোসেন শোয়েব, প্রভাষক পদার্থবিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়ের আদর্শ গ্যাস সমীকরণ ও গ্যাসের গতিতত্ত্ব এর গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। কারণ তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো থেকে এই সম্পর্কিত সূত্র এবং তথ্যগুলো জেনেছো। তো আজ আমি তোমাদের চেষ্টা করব এই সম্পর্কিত সৃজনশীল প্রশ্ন ও এমসিকিউর জন্য কি ধরনের গাণিতিক সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো এবং ওই গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করবে তা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি একটু প্রয়োজনীয় সূত্র নিয়ে আলোচনা করি। তাহলে এখানে আমাদের যেসব সূত্রের দরকার হবে, এর মধ্যে বয়েলের সূত্র থেকে আমরা লিখতে পারি P1 V1 = P2 V2, চার্লসের সূত্র হতে V1/T1 = V2 T2, চাপের সূত্র থেকে P1/T1 = P2/T2, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে আমরা লিখতে পারবো P1 V1/T1 = P2 V2/T2 লিখতে পারবো P3 V3/T3, এভাবে n পর্যন্ত। একইভাবে আমরা যদি আদর্শ গ্যাস সমীকরণ লিখি তাহলে লিখতে পারবো PV = nRT = W/m/RT। তাহলে এখানে n হলো মোল সংখ্যা, R হলো আদর্শ গ্যাস ধ্রুবক, T হলো গ্যাসের তাপমাত্রা, এখানে W হলো গ্যাসের গ্রামে ভর, এই বড় হাতের m কে আমরা বলি গ্যাসের আণবিক ভর, যা তোমরা জানো। এখানে P দ্বারা চাপ, V দ্বারা আয়তন বোঝানো হয়। বর্গমূল গড় বর্গবেগ CRMS = √3 PV/m √3 P/ρ √3 RT/m। এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, আমি একই ভৌত রাশি নির্ণয় করার জন্য ভিন্ন ভিন্ন ফর্মুলা লিখেছি। তাহলে এই ফর্মুলাগুলো লেখার উদ্দেশ্য হলো, তুমি যখন ধরো তুমি নির্ণয় করবে বর্গমূল গড় বেগের মান নির্ণয় করবে কোনো গ্যাসের জন্য, তাহলে সেক্ষেত্রে প্রথমে তোমার কাজ কি হলো, বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করার জন্য কি কি ফর্মুলা তোমার কাছে আছে বা বইয়ে দেয়া আছে, সেই ফর্মুলাগুলো তোমাকে প্রথমে জানতে হবে। এবং যেই গাণিতিক সমস্যা তুমি সমাধান করতে চাও, সেই প্রশ্নের মধ্যে কোন কোন ভৌত রাশিগুলো দেয়া আছে সেই অনুসারে তোমাকে বর্গমূল গড় বর্গবেগের সূত্রটি লিখতে হবে। যদি আণবিক ভর, চাপ, আয়তন দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা CRMS = √3 PV/m। যদি দেয়া থাকে ঘনত্ব দেয়া থাকে, চাপ দেয়া থাকে, তাহলে আমরা পরের সূত্রটি লিখব। যদি তাপমাত্রা দেয়া থাকে তাহলে আমরা সবার শেষে সূত্রটি লিখব। তাহলে এইভাবে তোমার কোনো একটি ভৌত রাশি নির্ণয় করার জন্য অনেকগুলো সূত্র থাকতে পারে, সবগুলো সূত্রই তোমাকে জানতে হবে। এই জন্য আমি দেখো একটা ভৌত রাশির জন্য বা একটা ভৌত রাশি নির্ণয় করার জন্য আমি অনেকগুলো ফর্মুলা দিয়েছি। এবার একটু খেয়াল করো, আমরা যদি 1 মোল গ্যাসের জন্য গতিশক্তি নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো EK = ½ mc² bar = 3/2 PV = 3 RT। এটি মূলত আমরা গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্য সেই সমীকরণ PV = 1/3 mc² bar, সেখান থেকে গতিশক্তি নির্ণয় করি, যেটা তোমরা জানো যে গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা চাপ এবং আয়তন = লিখতে পারি 1/3 mc² bar। এখানে m কি গ্যাসের মোট ভর। আমরা এই একই যদি আমরা গতিশক্তি যদি একটা পরমাণুর জন্য নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে লিখতে পারবো EK = ½ mc² bar। এখানে m কি, m হল পরমাণুর ভর, মানে আমরা লিখতে পারবো 3/2 kBT। এখানে kB টা কি, kB কে বলা হয় বোল্টজম্যান কনস্ট্যান্ট বা বোল্টজম্যানের ধ্রুবক। সেটা আমরা কিভাবে পাই, যদি আদর্শ গ্যাস ধ্রুবককে যদি আমরা অ্যাভোগাড্রোর সংজ্ঞা দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাই একটি ধ্রুবক, সেই ধ্রুবককে বলা হয় বোল্টজম্যানের ধ্রুবক বা বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে এই মূলত সূত্রসমূহ বিভিন্ন ভৌত রাশি নির্ণয় করার জন্য। এই সূত্র যখনই তোমরা অঙ্কের সমাধান করতে বসবে, প্রথমে তোমরা কি করবে, একটা খাতায় তোমাদের একটা সাদা পৃষ্ঠায় এই সূত্রগুলো আগে সুন্দরভাবে লিখে ফেলবে। প্রথমে সূত্রগুলো কিভাবে আসলো তা তোমরা বিস্তারিত ডেরিভেশন তোমরা লিখবে।
প্রতিপাদন করবে। প্রতিপাদন করলে তোমাদের লাভ কি হবে? প্রতিপাদন করলে তোমরা সূত্র যদি ভুলে যাও, কোনো কারণে তোমার গতিশক্তি নির্ণয় করার সূত্রটা তোমার মনে নাই, বা তুমি ভুলে গিয়েছো, পরীক্ষার হলে তুমি ভুলে গিয়েছো যে কি সূত্র ছিল, 3/2 না 2/3, এখানে পি ছিল, ভি ছিল, না পি/ভি ছিল, আমি তো মনে করতে পারতেছি না। তাহলে সেই ক্ষেত্রে কি করবে তুমি? সেক্ষেত্রে তোমার কাজ হলো ওই যে তুমি যে প্রতিপাদন করেছো, প্রতিপাদনে ক্লুর মনে রাখবে যে কিভাবে ইকে পাওয়া যায়, কিভাবে সিআরএমএস পাওয়া যায়, কিভাবে আমি আদর্শ গ্যাস সমীকরণটি পাই। তাহলে এগুলো যদি তুমি মনে রাখো, তাহলে পরীক্ষা হলে কি হবে, তোমার উপকারটা এই হবে যে তুমি যদি কোনোভাবে সূত্রগুলো ভুলে যাও, সেক্ষেত্রে তুমি খসড়ায় যে প্রতিপাদন করে তুমি সূত্রগুলো আবার নিয়ে আসতে পারবে। এই জন্য তোমাদের গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রথম করণীয় যেটা, সেটা হলো সূত্রগুলোকে ভালোভাবে বোঝা। এরপরে তুমি গাণিতিক সমস্যার সমাধান করতে বসবে, তাহলে দেখবে যে অঙ্ক করতে আর বোরিং লাগবে না। তাহলে প্রথমেই গাণিতিক সমস্যার শুরুতে আমি একটি উদ্দীপক নিয়ে আলোচনা করি। এখানে দেখো দুটি গ্যাস চেম্বার নিয়েছি, যেখানে প্রথম চিত্রে একটি সিলিন্ডার আকৃতির গ্যাস সিলিন্ডারের মধ্যে আমি কি করছি, নাইট্রোজেন গ্যাস নিয়েছি, আর একটা আয়তাকার আকৃতির গ্যাস সিলিন্ডারের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস নিয়েছি, এবং এখানে নাইট্রোজেন গ্যাস ও কার্বন ডাই অক্সাইডের বিভিন্ন ভৌত রাশিগুলো দেয়া আছে। আর কি দেয়া আছে? দেয়া আছে যে এখানে আদর্শ গ্যাস ধ্রুবক আর এর মান দেয়া আছে, আর = 8.314 জুল পার কেলভিন পার মোল। এটি হলো আর এর এসআই এককে আর এর মান। এখন দেখো এই উদ্দীপক থেকে কি প্রশ্ন হতে পারে, যেমন হতে পারে নাইট্রোজেন গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো। এখন নাইট্রোজেন গ্যাসের তাপমাত্রা নির্ণয় করার জন্য আমাকে প্রথমেই দেখতে হবে এখানে আমার কি কি দেয়া আছে। তাহলে এখানে যে নাইট্রোজেন গ্যাসের জন্য যে তথ্যগুলো দেয়া আছে সেগুলো আমি প্রথমে একটু লিখে ফেলি। এখানে তাহলে দেয়া আছে যে নাইট্রোজেন গ্যাসের জন্য বা আমরা আদর্শ গ্যাস ধ্রুবক আর = 8.314 জুল পার কেলভিন পার মোল। এখানে নাইট্রোজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ দেয়া আছে 563 মিটার পার সেকেন্ড, এবং নাইট্রোজেন গ্যাসের কি দেয়া আছে, ভর দেয়া আছে। এই চেম্বারে বা এই সিলিন্ডারের মধ্যে কত ভরের নাইট্রোজেন গ্যাস আছে তার ভর দেয়া আছে, সেটি হলো 38 গ্রাম। এটাকে আমরা কি করলাম, গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করলাম, 38 × 10⁻³ কেজি। কেন কেজিতে কনভার্ট করলাম? কারণ আমরা এখানে সবগুলো এসআই ইউনিট ব্যবহার করছি। দেখো এখানে আমরা বেগের ইউনিট ব্যবহার করেছি মিটার পার সেকেন্ড, যেটা এসআই। এখানে শক্তির এককে জুল, তাপমাত্রা এককে কেলভিন, আর মোল তো মোলই, সবগুলো আমরা এখানে এসআই ইউনিট ব্যবহার করেছি। এই জন্য তোমাকে কি করতে হবে, ভরের এককে গ্রাম না রেখে তোমার ভরের যে এসআই ইউনিট অর্থাৎ কেজিতে কনভার্ট করে নিতে হবে। তাহলে ফিজিক্সে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এসআই ইউনিট ব্যবহার করি। যে আন্তর্জাতিক যে পদ্ধতি এককের, সে আন্তর্জাতিক পদ্ধতিতে কোন ভৌত রাশির একক কি হবে সেই এককে তোমাকে লিখতে হবে। যদি প্রশ্নে ওই একক দেয়া থাকে তাহলে ওই এককে সরাসরি লিখবে, আর যদি না দেয়া থাকে তাহলে ওই এককে কনভার্ট করে নিবে। তাহলে এখন তাপমাত্রা নির্ণয় করার জন্য এখানে দেখো বর্গমূল গড় বর্গবেগ। তাহলে বর্গমূল গড় বর্গবেগের জন্য আমরা সমীকরণ কিন্তু তিনটা জানি, তার মধ্যে একটি সূত্র CRMS = √3RT/m। তাহলে এখানে যদি আমরা এই সূত্রকে বিশ্লেষণ করি, তাহলে এই সূত্রে দেখো আমরা কি করতে পারি, আরএমএস ভেলোসিটির সঙ্গে তাপমাত্রার সম্পর্ক নির্ণয় করতে পারি, বা আরএমএস ভেলোসিটি থেকে তাপমাত্রা নির্ণয় করতে পারি। এখন যদি আমরা এখান থেকে এই সমীকরণ থেকে যদি টি এর মান নির্ণয় করি, তাহলে টি = পাবো m1 cn2² / 3r। এখানে দেখো এখন m1 এর মান আমাদের জানা, cn2 এর মান জানা, r এর মানও আমাদের জানা। তাহলে এখন যদি মানগুলো বসাই দিই তাহলে পাবো টি এর মান 482.91 কেলভিন। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম চিত্রে যে আমরা সিলিন্ডার আকৃতির গ্যাস চেম্বারটা নিয়েছি, এই গ্যাস চেম্বারের তাপমাত্রা হলো 482.91 কেলভিন। এখন এটি হলো গ মার্কের বা তোমার হলো শুরুতে যে আমার 3 মার্কের যে গাণিতিক সমস্যা বলি, গাণিতিক সমস্যাটা দেয়া থাকে বা 3 মার্কের জন্য যে অঙ্কটি দেয়া থাকে সেটার উত্তর আমরা পেলাম। নির্ণয় করো বা কত হবে, এইরকম টাইপের অঙ্ক থাকতে পারে। এখন ঘ মার্কে কি থাকতে পারে, বা 4 মার্কের জন্য কি অঙ্ক থাকতে পারে? 4 মার্কের জন্য সাধারণত অঙ্ক থাকে সিদ্ধান্তমূলক, তুলনামূলক। সিদ্ধান্তমূলক কি হতে পারে? এই যেমন এখানে আমি একটা অঙ্ক দিয়েছি যে কোন পাত্রে অনুসমের গতিশক্তি বেশি হবে।
তাহলে এখানে তোমার কি করতে হবে, যে গাণিতিক বিশ্লেষণ করে তোমাকে বলতে হবে যে এই গ্যাসের অণুসমূহের গতিশক্তি বেশি। তাহলে দেখা যাচ্ছে এখানে ঘ মার্কের প্রশ্নে সাধারণত এমন একটা মানে অঙ্কটা এইভাবে, গাণিতিক সমস্যাটা এইভাবে দেওয়া হয় যেন তোমাকে সিদ্ধান্ত নিতে হয় বা তোমাকে তুলনা করতে হয়। তাহলে এক্ষেত্রে দেখো আমরা যদি প্রথমে গতিশক্তি নির্ণয় করি সিলিন্ডারের ক্ষেত্রে, তাহলে গতিশক্তি E is equal to 3/2 nRT। এখানে যদি আমরা এখন EK এর জন্য EK1 আমি প্রথম চেম্বারের জন্য গ্যাসের গতিশক্তিকে EK1 ধরেছি, তাহলে EK1 is equal to 3/2 n1RT। এখানে n1 হলো এই চেম্বারের কি সিলিন্ডারের হলো মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা আমি কিভাবে নির্ণয় করি বা মোল সংখ্যা আমি কিভাবে নির্ণয় করতে পারি, আমি যদি গ্রামে ভরটাকে আণবিক ভর দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাই, মোল সংখ্যা পেয়ে যাই। যেহেতু আমরা জানি যে এখানে সিলিন্ডারের ভিতরে নাইট্রোজেন গ্যাস আছে, তাহলে এই নাইট্রোজেন গ্যাসের জন্য আমরা যদি এখন মোল সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, মোট গ্রামে ভর থেকে মানে 38 কে আমি কি করব নাইট্রোজেনের আণবিক ভর অর্থাৎ 28 দিয়ে কি করব ভাগ করে দিব, তাহলে কি পেয়ে যাব, নাইট্রোজেনের মোল সংখ্যা পেয়ে যাব। এভাবে যদি ভৌত রাশিগুলোর মান বসিয়ে দিই তাহলে আমি গতিশক্তি পাই নাইট্রোজেন গ্যাসের অণুসমূহের এই 8173.21 জুল। একইভাবে যদি আয়তাকার পাত্রের ক্ষেত্রে আমি নির্ণয় করি তাহলে সেই ক্ষেত্রে আমি গতিশক্তি পাই 7938.57। তাহলে উভয় গ্যাস চেম্বারের গতিশক্তি অণুসমূহের গতিশক্তি থেকে আমরা সিদ্ধান্ত কি নিতে পারবো, আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে নাইট্রোজেন গ্যাসের অণুসমূহের গতিশক্তি বেশি হবে। তাহলে কথা শেষে মন্তব্য আমি কি লিখবো, মন্তব্য লিখবো যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখা যাচ্ছে যে নাইট্রোজেন গ্যাসের অণুসমূহের গতিশক্তি কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুসমূহের গতিশক্তির চাইতে বেশি। তাহলে কি পেয়ে যাবে তুমি, এই সৃজনশীল প্রশ্ন থেকে তুমি পুরো মার্কটাই পেয়ে যাবে, তোমাকে 4 মার্কই দেওয়া হবে। বা তুমি অন্যভাবে লিখতে পারো, যেহেতু EK1 is greater than EK2 তাই নাইট্রোজেন গ্যাসের অণুসমূহের গতিশক্তি বেশি হবে। এই গেল এই সৃজনশীল প্রশ্নের সমাধান। একইভাবে যদি আমরা এই অঙ্কটি নিয়ে আলোচনা করি যে কক্ষ তাপমাত্রায় 1 মোল অক্সিজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ 495 মিটার পার সেকেন্ড হলে একই তাপমাত্রায় 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ কত হবে, যেখানে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের আণবিক ভর যথাক্রমে 32 and 44। তা আগের মতোই আমরা কি করি, আমরা জানি যে বর্গমূল গড় বর্গবেগ CRM is equal to 3RT/m। এখন 3RT/m 3√3PV/m না লিখে 3RT/m কেন লিখলাম, কারণ এখানে গ্যাসের অণুসমূহের আণবিক ভর দেয়া আছে, তাপমাত্রা দেয়া আছে, তাই এখানে বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করার জন্য এই সূত্রটি যথোপযুক্ত। তাহলে এখন আমরা কি করি, এখন এই বর্গমূল গড় বর্গবেগ যদি আমরা অক্সিজেনের জন্য লিখি তাহলে CO2 is equal to লিখতে পারবো 3RTO2/MO2। কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে CO2 is equal to 3RTCO2/MCO2। এখানে TCO2 হলো কার্বন ডাই অক্সাইড গ্যাসের তাপমাত্রা, TO2 অক্সিজেন গ্যাসের তাপমাত্রা, MO2 অক্সিজেন গ্যাসের আণবিক ভর, MCO2 কার্বন ডাই অক্সাইড গ্যাসের আণবিক ভর। এখন দেখো প্রশ্ন মতো যদি আমরা প্রশ্ন নিয়ে একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে অক্সিজেন গ্যাসের তাপমাত্রা এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের তাপমাত্রা একই, অর্থাৎ TO2 TCO2 একই। তাহলে এখন যদি আমরা এই কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং অক্সিজেন গ্যাস এই দুই গ্যাসের জন্য, তাহলে দেখো অক্সিজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ, কার্বন ডাই অক্সাইডের বর্গমূল গড় বর্গবেগের সমীকরণ আমরা দুটো যদি তুলনা করি তাহলে এখানে 3RTO2 3RTCO2 এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি পাবো CO2/CCO2 is equal to লিখতে পারবো √MCO2/MO2। এখানে একটু খেয়াল করো, দেখো এখানে যে কোনো গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যে গ্যাসের আণবিক ভর যত বেশি হবে ওই গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ তত কম হবে। এখন যেহেতু এখানে তোমার কার্বন ডাই অক্সাইড গ্যাসের আণবিক ভর অক্সিজেন গ্যাসের আণবিক ভরের চাইতে বেশি, তাই আমরা খুব স্বাভাবিকভাবে বলতে পারি যে একই তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের অণুসমূহের বর্গমূল গড় বর্গবেগ
কার্বন ডাই অক্সাইড গ্যাসের অনুসমূহের বর্গমূল গড় বর্গবেগের চেয়ে বেশি হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখন মানগুলো বসাই দিই তাহলে পাবো CCO2 = 422.13 মিটার পার সেকেন্ড। তাহলে দেখা গেল একই তাপমাত্রায় যেখানে অক্সিজেন গ্যাসের অনুসমূহের বর্গমূল গড় বর্গবেগ 495 মিটার পার সেকেন্ড, সেখানে কার্বন ডাই অক্সাইড গ্যাসের অনুসমূহের বর্গমূল গড় বর্গবেগ 422.13 মিটার পার সেকেন্ড। এর কারণ কি, কেন কম হলো কার্বন ডাই অক্সাইড গ্যাসের অনুসমূহের বেগ? কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাস অক্সিজেন গ্যাসের চাইতে ভারী। একইভাবে তোমাদের জন্য একটি আমি গাণিতিক সমস্যা এখানে দিয়ে রাখলাম। এই গাণিতিক সমস্যাটা তোমরা নিজে সমাধান করার চেষ্টা করবে, আর যদি তোমরা সমাধান করতে ব্যর্থ হও তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। এরপরে দেখো আরেকটি সৃজনশীল প্রশ্ন। দুটি চেম্বার নিয়েছি এ ও বি, যেখানে চেম্বার দুটিতে চাপ, বর্গমূল গড় বর্গবেগ, আয়তন ও মোল সংখ্যা দেয়া আছে। এখন দেখো এই উদ্দীপক থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। কি হতে পারে, প্রথমেই দেখো বললাম যে এসটিপিতে পাত্র বিতে রক্ষিত গ্যাসের গতিশক্তি নির্ণয় করো, অথবা একই প্রশ্ন আসতে পারে পাত্র বিতে রক্ষিত গ্যাসের ঘনত্ব নির্ণয় করো। এবং এটা আমি এখানে বি পাত্রের জন্য বলেছি, এই দুটো প্রশ্ন এ পাত্রের জন্য হতে পারে। আমি বি পাত্রের ক্ষেত্রে তোমার সলভ করে দেবো, এ পাত্রের জন্য তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। তাহলে এখন যদি আমি প্রথমের ক্ষেত্রে আমরা যদি গতিশক্তি নির্ণয় করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে আমি কি করলাম, এখানে কি কোন কোন ভৌত রাশি দেয়া আছে তা আমি লিখে ফেললাম। এখানে বি পাত্রের জন্য যেসব ভৌত রাশি দেয়া আছে সেগুলো লিখলাম। এখানে তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো এখানে বি পাত্রের চাপটি দেয়া আছে 23.4 MPa। এখানে এমটা কি, এম দ্বারা মেগা বোঝায়, কারণ আমরা জানি 1 মেগা প্যাসকেল = 10⁶ প্যাসকেল। তাহলে সেখান থেকে আমরা কি করছি, 42.2 মেগা প্যাসকেলকে আমি, তাহলে এখানে আমি কি করেছি, মেগা প্যাসকেলকে প্যাসকেলে রূপান্তরিত করে নিয়েছি। তাহলে এখন দেখো আমরা গতিশক্তির সমীকরণ থেকে জানি EK = 3/2 nRT। তাহলে বি পাত্রের যেহেতু মোল সংখ্যা N2, তাই আমি লিখেছি EK = 3/2 N2RT। তাহলে যেহেতু কক্ষ তাপমাত্রায়, তাহলে কক্ষ তাপমাত্রা সমান 273 কেলভিন। সেটা হলে আমরা যদি বসাই দিই এখন EK এর মান পাবো, ভৌত রাশিগুলো মানগুলো বসিয়ে দিলাম। আমি এখানে কি করলাম, 3/2, n এর মান বসিয়ে দিলাম 2.3 মোল, আর এর মান বসিয়ে দিলাম 8.314, আর টি এর মান 273। তাহলে দেখো আমি কে ইকুয়াল টু পেয়ে গেলাম 7830.54 জুল। এটি হলো বি পাত্রে যে গ্যাস রাখা আছে সেই গ্যাসের অনুসমূহের গতিশক্তি। আবার যদি আমরা এখন বর্গমূল গড় বর্গবেগ এর সমীকরণ থেকে আমরা যদি ঘনত্ব নির্ণয় করতে চাই, তাহলে দেখো আমরা জানি বর্গমূল গড় বর্গবেগ c = √3p/ρ। এখন 3p/ρ এই ফর্মুলাটা কেন আমি লিখলাম, কারণ দেখো এখানে আমার চাপ দেয়া আছে, বর্গমূল গড় বর্গবেগ দেয়া আছে। এখান থেকে আমি খুব সহজেই কি করতে পারবো, গ্যাসের অনুসমূহের ঘনত্ব নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে যদি আমি ঘনত্ব নির্ণয় করি, তাহলে ঘনত্ব ইকুয়াল টু পাবো 3p/c2²। এখন যদি ভৌত রাশিগুলো মান বসাই দিই তাহলে পাবো ρ = 18.088 kg/m3। এটি হলো বি পাত্রে রক্ষিত গ্যাসের অনুসমূহের ঘনত্ব। এবার দেখো এই একই উদ্দীপক থেকে আমাদের কি হতে পারে, ঘ মার্কের প্রশ্ন কি হতে পারে, বললো যে কোন পাত্রে গ্যাসটি অজানা, গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও। এখন যদি এখানে দেখো প্রশ্ন কি বলছে, কোন পাত্রে গ্যাসটি অজানা। এখন তুমি যদি অজানা গ্যাস নির্ণয় করতে চাও তাহলে তোমার কি করতে হবে, আমরা গ্যাসের কোন একটা নির্দিষ্ট গ্যাসের জন্য আমরা জানি আণবিক ভরটাও নির্দিষ্ট। তাহলে এখানে দেখো আমি যেহেতু বলেছি যে এই গ্যাসে এ পাত্রে কি রেখেছি, মিথেন গ্যাস রাখছি। তাহলে এ পাত্রে যেহেতু না, এখানে দেখো কি বলেছি যে এ ও বি দুটি পাত্রে একটির মধ্যে মিথেন গ্যাস। তাহলে দেখো এখানে দুটি পাত্রে যে কোনো একটি পাত্রে আমার কি মিথেন গ্যাস আছে, যেটা আমি জানি।
এখন কোন পাত্রে মিথেন গ্যাস আছে? যেই পাত্রে মিথেন গ্যাস আছে আর অন্য পাত্রে গ্যাস অজানা গ্যাসটি আছে। তাহলে মিথেন গ্যাস যে কোন পাত্রে মিথেন গ্যাস আছে এটা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে আমাকে? পাত্রের আণবিক ভর, গ্যাসের অনুসময়ের আণবিক ভর নির্ণয় করতে হবে। যখন আমি হলো মিথেন গ্যাস, তাহলে মিথেন গ্যাসের আণবিক ভর যেহেতু নির্দিষ্ট, যদি আমি আণবিক ভরগুলো নির্ণয় করতে পারি তাহলে আমরা সহজেই বলতে পারবো যে কোন পাত্রে মিথেন গ্যাস আছে। মিথেন গ্যাস আছে যে পাত্রে, অজানা গ্যাস আছে বাকি অন্য পাত্রে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? তাহলে প্রথমে এই পাত্রের ক্ষেত্রে আমি কি করব? গ্যাসের আণবিক ভর নির্ণয় করব। তাহলে আণবিক ভর নির্ণয় করার জন্য গ্যাসের গতিতত্ত্ব হতে আমরা গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ ব্যবহার করব, কারণ গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা পাই PV = 1/3 mc²। তাহলে এখন এখানে এমটা কি? এমটা হলো যে পাত্রের চাপ ও আয়তন নিয়ে আমি আলোচনা করছি কোনো গ্যাসের ক্ষেত্রে, ওই পাত্রের মোট গ্যাসের ভর। তাহলে এখানে আমি এই পাত্রের জন্য যদি মোট গ্যাসের ভরকে m1 বলি, তাহলে m1 এর মান যদি নির্ণয় করি তাহলে বলতে পারবো আমি এই পাত্রে কতটুকু গ্যাস আছে, কত গ্রাম গ্যাস বা কত কেজি গ্যাস রাখা আছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি m1 এর মান নির্ণয় করি তাহলে m1 = 3p1v1/c1²। যদি এখন মান বসাই দিই তাহলে m = পাবো 0.0432 কেজি বা 43.2 গ্রাম। তাহলে এখানে দেখো, এখানে আমি এখন এই m1 এর মান নির্ণয় করলে আমাদের সুবিধা কি হলো? এখানে দেখো আমি এই এ পাত্রে কত মোল গ্যাস আছে তা কিন্তু আমি জানি। এখন কি করলাম? গ্যাসের অনুসময়ের ভর, মোট ভর পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে এ পাত্রে 2.7 মোল গ্যাসের ভর 43.2 গ্রাম, কারণ এখানে আমি মোট গ্যাসের ভর 43.2, মোট মোল সংখ্যা হলো 2.7। তাহলে এখান থেকে আমরা কি জানি? মোল সংখ্যা = কি? ভর বাই আণবিক ভর। তাহলে এখন যদি এখান থেকে গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে চাই তাহলে মোট ভরকে যদি আমি মোল সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে এই পাত্রে আমি কি পেয়ে যাব? আণবিক ভর পেয়ে যাব। তাহলে দেখো এই পাত্রের ক্ষেত্রে 2.7 মোলের ভর কত? 43.2 গ্রাম। তাহলে 1 মোলের ভর কত হবে? 16 গ্রাম, যা মিথেন গ্যাস নির্দেশ করে। তাহলে দেখো আমি কি করলাম? 43.2 কে আমি কি করলাম? 2.7 দিয়ে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে তো কত পেয়ে গেলাম? 16 গ্রাম, যা কি মিথেন গ্যাসের আণবিক ভরের সমান। তাহলে আমরা বলতে পারি যে এই পাত্রে কি আছে? মিথেন গ্যাস আছে। যেহেতু এই পাত্রে মিথেন গ্যাস আছে তাহলে বি পাত্রে কি আছে? অজানা গ্যাসটি আছে। সেই অজানা গ্যাসের ক্ষেত্রে যদি আমি ভর নির্ণয় করি, একইভাবে কি করব? আমি প্রথমে m2 নির্ণয় করব। তাহলে m2 নির্ণয় করলে সেটি পাই আমরা 18.08 গ্রাম। তাহলে বলতে পারি 2.3 বি পাত্রের ক্ষেত্রে 2.3 এর ভর কত? 18.08 গ্রাম। তাহলে 1 মোলের ভর কত হবে? 7.86 গ্রাম, যা আসলে মূলত কোন গ্যাসে তা আমি জানি না। উদ্দীপক অনুসারে কোন গ্যাসে তা আমি জানি না, তাই বলতে পারি যে বি পাত্রে অজানা গ্যাসটি রক্ষিত আছে। এটি মূলত আমার এই প্রশ্নের সমস্যা বা এই প্রশ্নের সমাধান। তাহলে প্রথমে কি করলাম? গ্যাসের অনুসমূহের আণবিক ভর নির্ণয় করলাম, নির্ণয় করে সিদ্ধান্ত দিলাম যে কোন পাত্রে অজানা গ্যাসটি আছে। তো আজকে এই পর্যন্তই। তোমরা যদি আমার এই কথা যদি বুঝে থাকো, এই গাণিতিক সমস্যার সমাধানগুলো যদি বুঝে থাকো, তাহলে দেখবে যে এই সূত্র রিলেটেড যে কোনো সমস্যা বা যে কোনো গাণিতিক সমস্যা তোমাদের জন্য সলভ করা কোনো ব্যাপার হবে না। তারপর আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে কিছু ম্যাথ দিয়ে রাখবো যেগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।